আরজি করে আপনি খানিকটা চুপ কেন? আমি তো মনে হয় আমি লোকসভা নির্বাচন পর্বে যত সক্রিয় ছিলাম তার চেয়ে বেশি সক্রিয় ছিলাম। আমি আজও চাই তিলোত্তমার সঠিক বিচার হোক। যারা এক শ্রেণীর চিকিৎসক তাদেরকে মাওবাদী কেন বলতে হলো? এত ইগো কেন হবে? মাওবাদীরাও প্রাণের বিনিময়ে নিজেদের দাবি দাওয়া আদায় করতে চায়, এরাও প্রাণের বিনিময়ে নিজেদের দাবি দাওয়া আদায়ের কথা বললেন। 26-এর লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লড়াইতে কাঠবিড়ালির ভূমিকা পালন করা। দেবাংশু বিয়ে করবেন কি এবার 26-এ? ওপরওয়ালা যা চাইবেন তার বাইরে গিয়ে কিচ্ছু হবে না। তমলুকের নির্বাচনের পর তিনি নাকি প্রায় গৃহবন্দী, দলীয় কোনো কর্মসূচিতে কম যাচ্ছেন, আবার তাকে নিয়ে নানান সময় উঠেছে নানান বিতর্ক। আরজি করা হয়ে কেন মুখ খুললেন না দেবাংশু? মুখ খুললেও কেন বুঝে সুঝে কথা বলছিলেন দেবাংশু এতদিন? সব প্রশ্নের উত্তর নেব আজ আমরা। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের অন্যতম নেতা, যুবমুখ, সোশ্যাল মিডিয়া আইকন দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু, আপনি মানেই ভাইরাল। আরজি কর আন্দোলনে বলা হলো তৃণমূল একেবারে ব্যাকফুটে চলে গেছে। আপনি যখন তৃণমূলের হয়ে বারবার ব্যাটন ধরলেন, আপনি বারবার তৃণমূলের হয়ে বিভিন্ন ইস্যুতে বলেন, আরজি করে আপনি খানিকটা চুপ কেন? আমি তো আরজি করে যা বলেছি আমি জানি না এত কজন বলেছে। আপনি আমার ফেসবুক প্রোফাইলটা চেক করবেন, আমার আরজি কর ইস্যুতে প্রত্যেক দিনই একটা করে দুটো করে পোস্ট আসতো, ভিডিও আসতো। বরং ডাক্তারদের মাওবাদীদের সাথে তুলনা করে উল্টে কেস খেয়ে গেছিলাম। আপনারাই গালাগালি করছিলেন তখন সবাই মিলে। আমি তো প্রচুর কথা বলেছি আরজি কর ইস্যুতে, কোথায় আমি জানি না। কোথায় আমাকে দেখলেন নিষ্ক্রিয়, বরং আমি এবং আমাদের সোশ্যাল মিডিয়ার কর্মীরা, তারা সোশ্যাল মিডিয়াতে যেভাবে ফাইট ব্যাক করেছে ফেক নিউজগুলোর এগেনস্টে, তো সেই মুহূর্তে দাঁড়িয়ে এটা খুব একটা মুশকিলের জায়গা হয়ে গিয়েছিল। এই 150 গ্রাম সিমেন্ট থেকে শুরু করে একের পর এক যে ফেক নিউজ, সেগুলোকে কমব্যাট কিন্তু তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার কর্মীরাই করেছে। এবং আমি তো সেই সময় আমি অত ভিডিও লোকসভা নির্বাচন পর্বেও করিনি যতগুলো ভিডিও আমি আরজি কর পর্বে করেছি। তো আমি তো মনে হয় আমি লোকসভা নির্বাচন পর্বে যত সক্রিয় ছিলাম তার চেয়ে বেশি সক্রিয় ছিলাম। কেন মনে হলো যে আন্দোলনটা শুধুমাত্র রাজনৈতিক হয়ে যাচ্ছে? দেখুন, যতক্ষণ পর্যন্ত রাত দখল অবধি ছিল 14ই আগস্ট, ততক্ষণ পর্যন্ত অ্যাপলিটিক্যাল ছিল, সাধারণ মানুষ করছিল এবং একটা ঘটনার প্রতিবাদ যে কেউ করবেন, খারাপ ঘটনার প্রতিবাদ। তারপরে আন্দোলনটা আস্তে আস্তে বাম অতিবামদের হাতে চলে গেল, তারাই নিয়ন্ত্রণ করতে শুরু করলো গোটা ঘটনাটাকে, এবং তখন থেকে আমরাও বিরোধিতা করতে শুরু করলাম। আমরা ডাক্তারদের এগেনস্টে প্রথমে কিচ্ছু বলিনি, জুনিয়র ডাক্তারদের বিশেষ একটা গোষ্ঠী, ডাক্তার বলতে তো একটা বিরাট সমাজ, তারা ভগবান, তারা দেবতা, তাদের নিয়ে কিছু বলা যায় না, কিন্তু একটা অংশ, তাদের সেই ছোট্ট ক্ষুদ্র অংশটা যখন দেখলাম মানুষকে চিকিৎসা দেবে না বলে থ্রেট দিচ্ছে সরকারকে, তখন আমি বুঝলাম এরা এদের মহান পেশার যে শপথ সেখান থেকে কোথাও সরে এসছে। তখন তাদেরকে আক্রমণ করতে আমরা বাধ্য হলাম, যে সাধারণ মানুষের সেবাকে বঞ্চিত রেখে। কারণ আমার কালকে যদি আমার বাবা বা মায়ের হঠাৎ করে বুকে ব্যথা ওঠে, আমাকে সরকারি হাসপাতালেই যেতে হবে, আমার প্রাইভেটে ট্রিটমেন্ট করার ক্ষমতা নেই। আর সেই সরকারি হাসপাতালে গিয়ে যদি দেখি যে একাংশের ডাক্তারবাবুরা তারা পেন ডাউন করে বসে রয়েছেন তাদের নিজেদের দাবির জন্য, আর কী দাবি সে তো আমরা দেখলাম পরবর্তীকালে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লাইভ স্ট্রিম হলো, অভয়াকে সবাই ভুলে গেল, এই কমিটি ওই কমিটি, আমার এই দাবি আমার ওই দাবি, এই নিয়েই পুরোপুরি চললো। যারা এক শ্রেণীর চিকিৎসক তাদেরকে মাওবাদী কেন বলতে হলো? আমি মাওবাদী বলিনি, আমি বলেছি তাদের আচরণের সাথে মাওবাদীদের আচরণের কোনো তফাৎ দেখি না। মাওবাদীরা কি করে? মাওবাদীরা মানুষের প্রাণের বিনিময়ে নিজেদের দাবি দাওয়া প্রেজেন্ট করে থাকে সাধারণত। এটা আমরা দেখেছি যে আমার এটা দাবি, এটা না মানলে আমি এখানে 4টে মানুষকে মেরে দেবো, ট্রেনের লাইন উড়িয়ে দিয়ে ট্রেন অ্যাক্সিডেন্ট করে দিলাম, সাধারণ মানুষকে মেরে দিলাম। আর এখানে জুনিয়র ডাক্তার, একাংশের জুনিয়র ডাক্তার যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের যারা সদস্য, তারা কি দাবি করছিলেন যে সরকার আমাদের দাবি না মানলে আমরা কমপ্লিট স্বাস্থ্য ধর্মঘটে যাব। এখন স্বাস্থ্য ধর্মঘট কথাটার অর্থ কী? তার সাফারার কে? মমতা ব্যানার্জি, ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায়? না, তাদের চেয়ে অনেক বেশি সাফারার হচ্ছে আমার আপনার সাধারণ মানুষ, আমার আপনার ঘরের বাবা মা, বয়স্ক মানুষেরা, সাধারণ রোগীরা। তো এই থ্রেটটা যখন তারা দিলেন, এই থ্রেটটার সাথে মাওবাদীদের থ্রেটের তো কোনো তফাৎ নেই। মাওবাদীরাও প্রাণের বিনিময়ে নিজেদের দাবি দাওয়া আদায় করতে চায়, এরাও প্রাণের বিনিময়ে নিজেদের দাবি দাওয়া আদায়ের কথা বললেন। তো সেই কারণেই তাদেরকে মাওবাদীর সঙ্গে তুলনা করেছিলাম। আজকে রাজনীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যখন অভিযোগ ওঠে, সেই দোষটা গোটা পলিটিক্যাল ফ্র্যাটার্নিটি নয়, পার্থ চট্টোপাধ্যায় নিজের। ঠিক তেমনই ডাক্তারবাবুদের একটা বিরাট সোসাইটি, তার মধ্যে যদি 4-5 জনের এগেনস্টে অভিযোগ ওঠে, এই দায়টা সম্পূর্ণ তাদের, গোটা ডক্টর ফ্র্যাটার্নিটির নয়। কিছু চিকিৎসকদের মুখ, অনিকেত মাহাতো, কিঞ্জল নন্দ, অধিবাসী হালদার, এই সময়ের একজন মানুষ হিসেবে তাদেরকে আমি যদি নাম ধরে ধরে বলি, আপনার কি মনে হয় আন্দোলনের মুখ হিসেবে তাদেরকে ঠিক কতটা যুক্তিযুক্ত আপনার মনে হয়েছে এই এতগুলি মাসে? আমার কিন্তু আন্দোলনের ইস্যু নিয়ে আমার কোনো প্রতিবাদ, কোনো বক্তব্য নেই, ফলে আমি আলাদা করে মুখ নিয়ে আলোচনা করে, আপনি যাদের নাম বললেন, আমি আলাদা করে কিছু বলতে চাই না। কিন্তু যখনই আমার আন্দোলন যখন অন্যের ক্ষতির কারণ হবে, আর সেই অন্যটা যদি সাধারণ মানুষ হয়, একজন রাজনীতিবিদ হিসেবে আমার কর্তব্য আওয়াজ তোলা। যখন ডাক্তারবাবুদের একটা অংশ বলছেন
যে আমি স্বাস্থ্য ধর্মঘটে যাব, আমি আবারও বলছি একই কথা, সেই স্বাস্থ্য ধর্মঘটের সাফারার কিন্তু সাধারণ মানুষ হবেন। তো আমি আমার আন্দোলন, আমি আমার ঘরে আমি যা খুশি করতে পারি, আমি আমার ঘরে যা খুশি করলাম দরজা বন্ধ করে, সেটাই কারণ নাক গলানোর অধিকার নেই। কিন্তু আমি যদি সেই কাজটা রাস্তায় করি, পাবলিকলি করি, যেটাতে সাধারণ মানুষের ক্ষতি হতে পারে, তাতে যদি চারজন প্রতিবেশী আমার বিরোধিতা করে, সেটা কিন্তু আমার অ্যাকসেপ্ট করতে হবে। ফলে স্বাভাবিকভাবেই আমি আন্দোলনের বিষয় বস্তু ইত্যাদি নিয়ে অনেক দাবি দেওয়া আছে, দাবি দেওয়া নিয়ে কোনো কথা নেই। কখন থেকে আমরা বিরোধিতা শুরু করলাম? লাইভ স্ট্রিম না হলে বসবো না, নবান্নের সামনে দিয়ে ফেরত আসা, কালীঘাটের সামনে দিয়ে ফেরত আসা। একজন চিফ মিনিস্টার, রাজ্যের 10 কোটি মানুষ যাকে নির্বাচিত করে ক্ষমতায় বসিয়েছেন, ভারতবর্ষের মোস্ট পপুলার চিফ মিনিস্টার, সেই মানুষটা ফাঁকা চেয়ার টেবিল নিয়ে বসে আছেন, জুনিয়র ডাক্তারে গিয়ে ফেরত চলে আসছেন। এত ইগো কেন হবে? নরম যদি সরকার হতে পারে, নরম কেন আমরা হব না? তো এইখান থেকে আমাদের বিরোধিতার জায়গা শুরু হলো। তো এই জায়গা থেকে কোথাও গিয়ে তাদের দাবি দেওয়া, অভয়ার বিচার, তারা 10 দফা দাবির মধ্যে 1 দফা দাবি, সেই দাবিটা তো রাজ্য সরকারের হাতে নেই। তদন্ত করছে সিবিআই, বিচার দেবে নিম্ন আদালত, আর পর্যবেক্ষণ করছে সুপ্রিম কোর্ট। তাহলে রাজ্য সরকারের 10 দফা দাবির মধ্যে রাজ্য সরকারের কাছে এই 1 নম্বর দাবি রাখার মানে কি? এই দাবিটা দিল্লিতে গিয়ে সিবিআই দফতরের সামনে রাখো। এই টেকনিক্যাল ইস্যুগুলো নিয়ে আমরা বিরোধিতা করেছি। আমরা কিন্তু তাদের যে মূল নিরাপত্তার দাবি, সরকারের কাছে তাদের যে দাবি বা দাবি দেওয়া যাই থাকুক না কেন, ওটা নিয়ে আমাদের কখনো কোনো প্রশ্ন ছিল না এবং আজও নেই। আমি আবার বলছি, সাধারণ মানুষ নিরাপত্তার দাবি যে কেউ করতে পারে, যে কেউ তার কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবি রাখতে পারে এবং সেটা তার গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। কিন্তু সেই দাবি রাখতে গিয়ে আমি সাধারণ মানুষকে মৃত্যুর মুখে যদি ঠেলে দিই, তাহলে আমি হাজারবার তাদের মাওবাদী বলবো। এই আন্দোলন, অভয়ের মৃত্যু, সব মিলে দল তো বেশ ব্যাকফুটে চলে গেছে। দেবাংশু, আপনার কি মনে হয় না মানে এই থ্রেড কালচার যেগুলো চলেছে সত্যি অন্যায় ছিল? আন্দোলনটাকে যারা রাজনৈতিকভাবে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে, মানুষ তাদেরকে জবাব দিয়েছে উপনির্বাচনে, রেজাল্টটা দেখে নেবেন। থ্রেড কালচার নিয়ে আমি যেটা বলতে চাইছি, এই থ্রেড কালচার, দেখুন কোন কর্মক্ষেত্রে থ্রেড কালচার নেই? প্রত্যেকটা কর্মক্ষেত্রেই থ্রেড কালচার বিষয়টা আছে। এটার সাথে কোনো পলিটিক্যাল পার্টির যোগাযোগ হতে পারে না। কিন্তু আজকে আমি থ্রেড কালচার বলছি, হয়তো 10টার মধ্যে একটা অভিযোগ সত্যি, কিন্তু সেই একটা অভিযোগকে টেনে আমি 9টা অভিযোগ বলে আসলে আমি প্রত্যেকটা ইনস্টিটিউশনগুলো থেকে, প্রত্যেকটা ইনস্টিটিউট থেকে তৃণমূল ক্লিনজিং করতে চাইছি। মানে আমার বিরোধী তৃণমূল, এই আন্দোলনের মধ্যে মূলত যে রাজনৈতিক দলগুলো আছে, এসইউসিআই তাদের রাজনৈতিক সংগঠন, এসএফআই, তারা প্রত্যেকে আছে। এখন তাদের এই ইনস্টিটিউটগুলোতে প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তৃণমূল, তার মধ্যে টিএমসিপি রয়েছে, ছাত্র পরিষদ রয়েছে। তা আমি বেছে বেছে সেই আমার বিরোধী সংগঠনেরই কয়েকজনকে বেছে বেছে আমি বলে দিচ্ছি সবার যে তারা থ্রেড কালচারের সঙ্গে অভিযুক্ত, বলে তাদেরকে আমি একটা বহিষ্কারের ব্যবস্থা করে দিচ্ছি। তাহলে আলটিমেটলি আমি এই যে আমার থ্রেড কালচার নামক যে একটা ভয়ঙ্কর সিরিয়াস ইস্যু, সেটাকে আমি ইউজ করছি নিজেদের পলিটিক্যাল স্বার্থের জন্য। তো সেই জন্য আমরা যে কথাটা বলার সেটা বলেছি, যে থ্রেড কালচারের নাম করে তৃণমূল ক্লিনজিং যদি কেউ করতে চায়, তাহলে সেটা চলবে না, তদন্ত করতে হবে। হাইকোর্টও আমাদের কথায় সমর্থন জানিয়েছে। যদি খানিকটা সতর্ক সরকার, স্বাস্থ্য দপ্তর, বিভিন্ন আধিকারিকরা খানিকটা সতর্ক হতেন, তাহলে এরকম অভয়ের মতো মৃত্যু, আরজি করের মতো হাসপাতালকে এইভাবে কালিমালিপ্ত করতো না, মেয়েটি মারা যেত না। আমার মনে হয় না প্রশাসনের আর একটু সতর্ক হওয়া, আর একটু সক্রিয় হওয়া উচিত ছিল? আইন শৃঙ্খলা যদি শক্তিশালী হয়, তাহলে অপরাধীরা ভয় পায় যে আমার এরকম শাস্তি হতে পারে। কিন্তু সঞ্জয়ের মতো অপরাধী, তার সম্পর্কে বিভিন্ন জায়গায়, এমনকি আপনাদের সংবাদ প্রতিদিনও যে সমস্ত খবর পড়েছি তার চরিত্র সম্পর্কে, সে এমন একজন মানুষ, মানসিক বিকারগ্রস্ত মানুষ, এই সমস্ত মানুষগুলো পুলিশ, প্রশাসন, আইন কানুন কাউকেই ভয় পায় না। এখন যে মানুষ কাউকে ভয় পায় না, তাকে আপনি অপরাধ করা থেকে রুখবেন কী করে, আটকাবেন কী করে? পুলিশ পিকেটিং মানে তো নিশ্চয়ই হাসপাতালের প্রত্যেকটা কক্ষে পুলিশ থাকবে না, পুলিশ পেট্রোলিং করবে, ঘুরবে, বেড়াবে। এখন মাঝরাত্রিবেলা যদি এরকম কোনো ঘুমন্ত পড়ুয়ার ওপর এরকম কোনো ঘটনা ঘটে, সেটা যতটা কষ্টের, যতটা যন্ত্রণার, এবং আমার মনে হয় এই ব্যাপারটা আরও বেশি মানুষের মধ্যে, এই ঘটনাটায় মানুষের খারাপ লেগেছে, তার একটা মূল কারণ হচ্ছে মেয়েটি কর্মক্ষেত্রে এরকম হয়েছে। আমরা বাড়িতে যতটা নিরাপদ বোধ করি, আমরা কর্মক্ষেত্রেও ততটা নিরাপদ বোধ করি। সেই কর্মক্ষেত্রে যদি কোনো খারাপ ঘটনা ঘটে, সেটা একটা অভিঘাত অন্য রকমের হয়। তো সেই ঘটনাটা এক্ষেত্রেও হয়েছে। অবশ্যই ঘটনা না ঘটলে ভালো হতো। সেদিনকে যদি ওই রুমের বাইরে কোনো পুলিশ থাকতো, তাহলে হয়তো ভালো হতো। কিন্তু আমি আবার বলছি, সিসিটিভিগুলো যদি ঠিকঠাক থাকতো, তাহলে হয়তো অপরাধীকে ধরা যেত। সিসিটিভি ঠিক থাকলে ঘটনাটা ঘটতো না, এটা আমি বলতে পারছি না। কারণ মেন লনে তো একটা সিসিটিভি ছিল, যেখান থেকে প্রথম সঞ্জয়কে দেখা যায়, কলকাতা পুলিশ যার ভিত্তিতে অ্যারেস্ট করে। তো সেই সিসিটিভি তো ধরা পড়ার পরেও সঞ্জয় কাজ করেছিল।
তো ফলে এটা থাকলেই ঘটনা ঘটতো না আমি সে কথা বলছি না, কিন্তু সঞ্জয় না হলেও অন্যান্য যে আর 5টা অপরাধী আছে তারা হয়তো ভয় পেতে পারতো। জুনিয়র ডাক্তারদের সংগঠন টাকা তুলছে, সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা অভিযোগ করছেন এবং সেই কর্মবিরতি চলাকালীন প্রাইভেট হাসপাতালে তারা মানে প্র্যাকটিস করেছেন, সেটার প্রচুর টাকা তুলেছেন, সেটা নিয়েও আপনাদের অভিযোগ রয়েছে। পাল্টা তারা বলছেন যে তারা টাকা তুলেছেন অনলাইন, স্বচ্ছভাবে টাকা তুলে, তৃণমূল মধ্যে দুর্নীতির টাকা এটা নয়। এই বিষয়ে আপনার কি মতামত? দেখুন, টাকা তুলেছেন একটা সংগঠনের নামে, আর সেই সংগঠনের অ্যাড্রেস দিয়েছেন আরজিকর হাসপাতালকে। একটা সরকারি বিল্ডিং, সেটাকে কি কেউ কোনো এনজিও বা প্রাইভেট অর্গানাইজেশনের ঠিকানা হিসাবে দিতে পারে? প্রথমটাই তো তারা ইলিগাল কাজ করেছেন এবং এটা নিয়ে তাদের কোনো উত্তর নেই। দ্বিতীয় কথা, এত কোটি টাকা যে উঠলো, তাদের সোর্স যখন জানতে চাওয়া হলো, তারা কি সোর্স প্রকাশ করেছেন? তারা কি দেখিয়েছেন যে এটা আমার সোর্স? তারা বলছেন লিগাল ওয়েতেই টাকা উঠেছে। তো সেই লিগাল ওয়েতে যে টাকা উঠেছে ওটা আপনাকে দেখাতে হবে, তো প্রমাণ করতে হবে। তো আর আরেকটা সংগঠন যেটা তৈরি হয়েছে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন, এই অভিযোগটা মূলত তারা এনেছিল। পরবর্তীকালে আমরা এই প্রশ্নটা তুলেছি যে এই টাকা, এত টাকা কোথা দিয়ে এলো। কারণ আমাদের প্রশ্ন হচ্ছে, এই আন্দোলনটাকে একটা সরকার ফেলার মতো আন্দোলন, সরকার বিরোধী আন্দোলন, বাংলাদেশের থেকে অনুপ্রাণিত হয়ে বিজেপির নেতারাও যে কথাগুলো বলেছিলেন, তো এর পেছনের যে ফান্ডিংটা, এত বড় ফান্ডিংটা কারা করছে, এটা প্রকাশ্যে আসার দরকার। কিন্তু দেখা গেল তাদের সংগঠনের নামে কোটি কোটি টাকা জমা পড়েছে, এবং হয়তো এই কোটি কোটি টাকা জমা পড়েছে বলেই তারা আন্দোলনটা থেকে সরে আসতে পারেননি চাইলেও। কারণ যারা তাদের ফান্ডিং করেছে, সেই ফান্ডের টাকা যতক্ষণ না শেষ হচ্ছে, তারা যদি আন্দোলন থেকে সরে আসেন, ওই টাকাগুলো আবার উল্টো দিকে যাবে কী করে? ওই টাকাগুলোকে দিয়ে ইউটিলাইজ করতে হবে। যতক্ষণ না টাকা শেষ হয়েছে, তাদের ইচ্ছা না থাকলেও আন্দোলন করে যেতে হয়েছে, এবং এখনও পর্যন্ত কিন্তু সেই টাকার সোর্স সম্পর্কে তারা কোনো রকমের কথা বলেননি। আপনি একজন দলের কর্মী, সৈনিক হিসেবে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনের ভূমিকা ঠিক কোন চোখে দেখেন, কিভাবে দেখেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো দলনেত্রী হিসাবে এখানে কোনো রোল প্লে করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে রোল প্লে করেছেন, এবং গোটা ঘটনাটায় মুখ্যমন্ত্রী হিসাবে যা যা করার দরকার তিনি 200% করেছেন। 100% না, 200%। আর বাকি রইল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা। আমরা প্রত্যেকে জানি তিনি অসুস্থ ছিলেন, তার চোখের সমস্যা, একাধিকবার তাকে অপারেশন করতে হয়েছে, একটা চোখের ওপরে 8বার অপারেশন হয়েছে, ফলে তাকে বাইরে যেতে হয়েছে, সেখান থেকে ট্রিটমেন্ট করা আসা, ফলে তিনি ফিজিক্যাল কারণেই হয়তো সেভাবে এই পিরিয়ডটার মধ্যে করতে পারেননি। কিন্তু তারপরেও যেদিনকে আরজি করে ভাঙচুর হলো, সেদিনকে সিপিকে কল করা এবং নিজে টুইট করা যে অতি দ্রুত রাজনৈতিক কালার না দেখে যারা ভাঙচুর করেছে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। তো সেই সবকটাই তিনি করেছেন, এবং তিনি তার মতো করে অনেক রকমের টুইট করার মাধ্যমে তিনি দূর থেকে যতটা যা বলতে পারেন তার বার্তা কিন্তু তিনি দিয়েছেন। 2026-এ আপনাকে যদি দল আবার প্রার্থী করে, আপনি আবার লড়তে প্রস্তুত? মনে হয় যে ভুলগুলি আপনার হয়েছে বা কেউ আপনার সিনিয়ররা বলেছেন, সব ভুল মিটিয়ে রাজনৈতিক ময়দানে, ভোটের ময়দানে দেবাংশু ঠিকঠাক এগিয়ে যেতে পারবেন? আমাকে তো 21শে জুলাইয়ের আগের দিনও মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে ধর্মতলায় যান বিকেলবেলাটা, আমাকে ডেকে তিনি বলেছেন, খুব ভালো লড়াই করেছিস, 26-এ ভালো করে লড়তে হবে। এটা তিনি আমাকে আশীর্বাদ করেছেন। টিকিট পাচ্ছেন, কনফার্ম করে দিচ্ছেন? আমাকে বলেছেন দিদি যে ভালো করে করবি, 26-এ বড় লড়াইয়ের কথা বলেছেন। আমাকে সৈনিক হিসাবে লড়তে হতে পারে, সবসময় ভোটে টিকিট পাওয়া মানেই যে লড়াই, এটা তো নয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিনকে আমাকে কালীঘাটের মিটিংয়ে একদিন 12টায় প্রচার শুরু করা নিয়ে বলেছিলেন, যেটা ছিল নমিনেশনের দিন। মানে নমিনেশনের দিন তো নমিনেশন না করে প্রচার করা যায় না। একটা দিন নিয়ে তার বক্তব্য ছিল, বাকি তিনি ঘুম থেকে ওঠা নিয়েও কোনো বক্তব্য রাখেননি, প্রচারের ডিলে নিয়েও কোনো বক্তব্য রাখেননি। এটাকে কিছু মিডিয়া অন্যরকমভাবে প্রেজেন্ট করেছিল, হয়তো কোনো খবর তাদের কাছে অন্যরকমভাবে এসেছিল। তো যাই হোক, বাকি এবার দল ঠিক করবে কীভাবে কাজে লাগাতে চায়। 26-এর লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে 4র্থবার মুখ্যমন্ত্রী করার লড়াইতে কাঠবিড়ালির ভূমিকা পালন করা। দেবাংশু বিয়ে করবেন কি এবার 26-এ? এই প্রশ্নটা আপনারা আমাকে এত কেন করেন? আমার কি 40 বছর বয়স হয়ে গিয়েছে, আমি এখন অবিবাহিত আছি, এরকম ব্যাপার? 28-29 বছর বয়স, এখনও তো সময় পেরিয়ে যায়নি, অনেক সময় আছে। তার মধ্যে আমার পরিবার আছে, রাজনীতি রয়েছে, যেটা আমার একটা বৃহত্তর ক্ষেত্র এই মুহূর্তে আমার জীবনে। সব ওপরওয়ালার হাতে, ওপরওয়ালা যা চাইবেন তার বাইরে গিয়ে কিচ্ছু হবে না। তিনি যদি মনে করেন দেবাংশুকে এখনও আরও কয়েকটা বছর কাজ করিয়ে তারপরে সাংসারিক জীবনে ঢোকানোর প্রয়োজন আছে, সেটা ওপরওয়ালার হাতে। আপনি যখন ভোটে হেরে গেলেন, তার একদম তার কাছাকাছি একটি সময়ে আপনার কাছে কি অন্য কোনো দল থেকে কোনো রকম আকার ইঙ্গিতে কোনো প্রস্তাব এসেছিল যে তুমি এবার আমাদের দলে এসো, এরকম কোনো প্রস্তাব এসেছিল আপনার কাছে? আমার যাবতীয় যা প্রস্তাব এসেছিল 2021-এ, 24-এ কিচ্ছু আসেনি। কারণ 21-এ তারা আমাদের রিয়াকশান দেখে নিয়েছেন, তাদের যদি সম্মানবোধ থাকে তারা আমাকে আর নতুন করে অ্যাপ্রোচ কেউ করবেন না। এবার কি তমলুকের মতো কঠিন সিট নিশ্চয়ই চাইবেন না আপনি, যেটা আপনি প্রচণ্ড কঠিন সিট আপনাকে দিয়ে দেওয়া হয়েছিল টিকিট? দেখুন, দল তো তার শ্রেষ্ঠ যোদ্ধাকেই কঠিন ক্ষেত্রে পাঠায়।
আমাকে যদি অতি সহজ একটা ক্ষেত্র দেওয়া হতো, আমার নিজেকে প্রশ্ন করতে ইচ্ছা করতো, দল কি আমাকে এতটা দুর্বল মনে করে? এই গ্লানিটা আমার জন্য আমি চাইনি কখনোই। এবং স্বাভাবিকভাবেই প্রথম লড়াই, আপনি দেখুন না, প্রথম নির্বাচন সায়নী ঘোষ লড়েছে, তো প্রথম নির্বাচন তাকে খুব সহজ সিট দেওয়া হয়েছিল, আসানসোল দক্ষিণ, সে কিন্তু হেরে যায় কঠিন লড়াই দেওয়ার পরে। সায়ন্তিকা, এখন সে বরানগরের এমএলএ, বরানগর তৃণমূলের জন্য হয়তো একটা সহজ আসন, কিন্তু প্রথম লড়াইটা তাকে করতে ছিল বাঁকুড়ার মতো জেলা থেকে, বাঁকুড়া বিধানসভা কেন্দ্র থেকে, সে হেরে যায়। তো প্রথম নির্বাচন কাউকেই নিউ কামারদের খুব সহজ আসন কোথাওই দেওয়া হয় না। তো আমাকেও একটা লড়াইয়ের জায়গা দেওয়া হয়েছিল, এই লড়াই করেছি। এবার 26-এ দল ঠিক করবে দল কী চায়, দল কীভাবে লড়াই করতে চায়, দেখতে চায়। থ্যাংক ইউ। আরজিকর থেকে শুরু করে 26-এর নির্বাচন, একাধিক বিষয়ে অকপট দেবাংশু ভট্টাচার্য। তিনি তার দ্ব্যর্থহীন ভাষায় জানালেন, তিনি যা করেছেন ততদিন যাবৎ, যা করছেন রাজনীতিবিদ দেবাংশু হিসেবে, সবটাই তিনি ঠিকঠাকই করছেন। ক্যামেরায় ব্রতিনের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।